সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন আশরাফ কায়সার, রাজনৈতিক বিশ্লেষক, শরীফুজ্জামান শরীফ, রাজনৈতিক বিশ্লেষক। দুজনকেই আমরা স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠানটা শুরু হচ্ছে আবার। আশরাফ কায়সার, আপনাকে দিয়ে শুরু করব। তবে আপনি জানেন যে এখন আমরা জুলাইয়ের শেষ আর সামনে হচ্ছে আগস্ট, মাঝখানে দাঁড়িয়ে আছি। জি, 2 বছর হতে চললো, মাঝখানে একটা সরকার আসছে, আমরা নতুন সরকারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ধারাবাহিকভাবে। আগস্টের এই অভ্যুত্থান নিয়ে নানা বিতর্ক হচ্ছে, নানা কথাবার্তা হচ্ছে। এটা গণতান্ত্রিক সমাজে হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। আপনি যেহেতু এটার সাথে আগাগোড়াই জড়িত ছিলেন, এখন আছেন, আজকেও দিনের কোনো একটা সময়ে আপনি আন্তর্জাতিক অপরাধ আদালতে যে সাক্ষী দিয়েছেন, তো সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে আপনি নিজে আপনি গোটা বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করবেন? 24 মাস পরে জি। আজকে যখন আমরা 2 বছরের গোড়ায়, তখন আমি বলবো যে এটি অত্যন্ত ঘটনাবহুল 24 মাস, আমাদের অনেক আশাবাদের 24 মাস এবং আমাদের ব্যাপক হতাশারও 24 মাস। আচ্ছা। কেন? আমরা যখন 2 বছর আগে 24শে জুলাই অগাস্টের দিকে তাকাই এবং একটা অভাবনীয় ঘটনা ঘটেছিল, যে সরকারটিকে আপনি গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ায় বিদায় করতে পারছিলেন না, যে সরকারটি আপনার গুম খুন, আয়নাঘর এবং শেষ পর্যন্ত ছাত্র আন্দোলন দমনে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে এক ধরনের গণহত্যার দায়ে দেশ থেকে বিতাড়িত হলো। তারপরে আমরা দেখতে পেলাম যে অনেক দেশে যেমন হয়, গণ অভ্যুত্থান যারা করেন তারা পরবর্তীতে নায়ক থেকে ভিলেনে রূপান্তরিত হন। আমরা কাউকে কাউকে সেই চরিত্রে দেখতে পেলাম। আচ্ছা। এবং ঠিক আওয়ামী লীগ যেরকম একটি ফ্যাসিবাদী চক্র হিসাবে দেশ থেকে বিদায় নিলেন, তেমন একটি দক্ষিণপন্থী উগ্রবাদী চক্রকে আমরা রাজনীতিতে প্রভাব বিস্তার করতে দেখলাম। এবং অন্তর্বর্তী সরকারটিকে আমরা রাজনৈতিকভাবে প্রভাবিত হতে দেখলাম, অথবা তারা অনুঘটক হয়ে গেলেন দক্ষিণপন্থীদের উত্থানের পেছনে। বিএনপির মতো একটি দল যারা বাংলাদেশে যে কোনো সময় নির্বাচনে ক্ষমতায় যাওয়ার ক্ষমতা রাখে, তাদেরকে আমরা কর্নার্ড হতে দেখলাম। এবং শেষে নির্বাচনের আগে আমরা সারা দেশে নারীদেরকে হেনস্থা হতে দেখলাম, মাজার ভাঙা হচ্ছিল, আপনার গণমাধ্যমে আক্রমণ হলো। কিছু উগ্রবাদী মানুষ তারা রাষ্ট্রীয় ক্ষমতার কাছাকাছি চলে এলেন এবং তাদের ইন্ধনে বাংলাদেশে নীতি প্রণয়ন হতে শুরু করলো এবং রাজনৈতিক গঠন প্রক্রিয়া তৈরি হলো। সো এই যে 24 মাসের এতগুলো কথা বলছি, তার মানে 24 মাস ছিল ঘটনাবহুল এবং কোনো কোনো ঘটনা অত্যন্ত অনভিপ্রেত হয়েছে। আমরা 24শে জুলাইয়ে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন, তাদের কিছু কালচারাল ফ্যাসিস্ট, তাদের অনুগত গদি মিডিয়া, এগুলো দ্বারা আলোচনা আমাদের সীমাবদ্ধ ছিল। এবং বিরোধী দল তো বিতাড়িত, ক্ষমতা থেকেও বিতাড়িত, সংসদ থেকে বিতাড়িত, রাজনীতির মাঠ থেকে অনেকখানি অনুপস্থিত। কিন্তু কত যে আরও শক্তি আমাদের সমাজে রয়েছে কিংবা অপশক্তি, সেটি আমরা 24 মাসে দেখতে পেলাম। আরেকটা জিনিস যেটা দেখতে পেলাম, যে যারা অভ্যুত্থানের সম্মুখভাগে ছিলেন, যারা বারুদের উপরে আগুনটি জ্বালিয়েছিলেন, সেই তরুণদের ভেতরে দক্ষিণপন্থার প্রভাব কিংবা তাদের কারো কারো স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার অভিজ্ঞতা, এবং তারা নির্বাচনের সময় প্রকাশ্যে জামাত ইসলামীর সাথে জোট গঠন করলেন। দেখুন, প্রকাশ্যে তারা বললেন সংস্কারের জন্য, যে বিএনপি সংস্কারের ব্যাপারে অত কমিটেড না, জামাত ইসলামীকে মনে হচ্ছে সংস্কারের ব্যাপারে কমিটেড, এবং তারা তাদের নিরাপত্তার কথা বললেন। কিন্তু তাদের যে রাজনীতিটি তারা মানুষকে প্রত্যাশা বা কমিটমেন্ট করলেন, যে মধ্যপন্থার নতুন বন্দোবস্তের একটা ভবিষ্যৎমুখী প্রগতিশীল রাজনীতির কথা, সেই জায়গাটিতে তারা হাঁটলেন না। তাহলে গত 24 মাসে আমরা যেটি দেখলাম, রাজনীতিতে আপনার যে শূন্যতা তৈরি হয়েছিল, যেটি এখনও আছে বলে আমি মনে করি, সেটি হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির চেয়ে জনগণের স্বার্থ কেন্দ্রিক রাজনীতি। সেই জায়গাগুলো এখনও বাংলাদেশে অপূরণীয় রয়ে গেল। এবং নির্বাচনের পরে কিংবা আগে সংস্কার হয়ে গেল একটা বড় আলোচনা বিষয়। অন্তর্বর্তী সরকার কি করে 18 মাস অতিবাহিত করলেন সংস্কারের কোনো কার্যকর পদক্ষেপ ছাড়া, এটি আমাদের ভিন্নভাবে মূল্যায়ন করতে হবে। এবং তাদের অনেক নৈতিক দুর্নীতি,
অর্থনৈতিক দুর্নীতি, এগুলো নিয়েও আমাদের কথা বলার সময় হয়েছে। অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো শূন্যতা কেন, এই প্রশ্নের জবাব খুঁজবো আপনার কাছে। শরীফ ভাই, আপনি কীভাবে দেখছেন? আপনি মানে আশরাফ কাছে মোটামুটি একটা ধারণা দিলেন 2 বছর। তো এই অবস্থায় আপনার কি মনে হয় যে আমরা সঠিক পথে যাচ্ছি? ধন্যবাদ আপনাকে, সাথের আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আশরাফ ভাই যেটি বলেছেন, আমার যে কথাগুলো তার অনেকটা তিনি বলে ফেলেছেন। জুলাইয়ের অভ্যুত্থানটা অনিবার্য ছিল, আমি এটা দীর্ঘদিন ধরে বলি। এই কারণে প্রেক্ষাপটটা সরকার তৈরি করে দিয়েছিল, সরকার বলতে আওয়ামী লীগ সরকার। আপনার যখন মুক্তির কোনো উপায় থাকবে না, তখন একজন মানুষ যখন নদীতে পড়ে যায়, তখন তার জীবন বাঁচানোর জন্য নানা রকমের পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করে। আপনি যখন দেশের মধ্যে মানুষের সমস্ত অধিকারগুলো কেড়ে নিয়েছেন, ভোটাধিকার কেড়ে নিয়েছেন এবং নানা রকমের অন্যায় কাজের মধ্যে জড়িয়েছেন এবং সেটিকে নানাভাবে প্রণোদনা দিয়েছেন, তখন মানুষ মুক্তির জন্য পথ খুঁজবেই। এবং আন্দোলনের সময়ে নানা রকমের যদি অপ্রয়োজনীয় অপ্রিয় ঘটনাও ঘটে থাকে, সেটাকেও আপনাকে মেনে নিতে হবে। ওই কারণে তত্ত্বাবধায়ক সরকারের যখন আন্দোলনটা হচ্ছিল আওয়ামী লীগের, তখন মনে থাকার কথা যে সচিবালয়গামী একজন সরকারি কর্মকর্তার রাস্তায় আটকে দিয়ে তার কাপড় খুলে ফেলেছিল আওয়ামী লীগের কিছু কর্মী। অর্থাৎ আন্দোলনটাকে তার টার্গেটে নিয়ে যাওয়ার জন্য আপনি কখনো কখনো এমন কতগুলো পদ্ধতিও অবলম্বন করতে হয়, যেটা পরবর্তীকালে স্বাভাবিক সময়ে সেটা আপনার কাছে সমালোচনারও হতে পারে, কিন্তু আন্দোলনের সময় অনেকগুলো জিনিস বৈধ। এখন আমাদের গত 2 বছরের পলিটিক্সের যদি মূল্যায়ন করতে চান, গত 2 বছরের টার্গেটটা কি ছিল? নির্বাচন অভ্যুত্থানের পরে 3টা বিষয় আমরা ঠিক করেছিলাম। একটা হচ্ছে নির্বাচন, একটা হলো সংস্কার, আর একটা হলো বিচার। নির্বাচনটা হয়েছে, সংস্কার এবং বিচারের জায়গাটা যদি দেখেন, এবং জুলাইয়ের কেবলমাত্র ক্ষমতার পরিবর্তন নয়, এটা আমরা শুনেছি। একটা বিকল্প রাজনীতি গড়ে তোলার একটা লক্ষ্য ছিল, এটাও আমরা শুনেছি। কিন্তু সেই বিকল্প রাজনীতিকে আমরা গড়ে তুলতে পেরেছি। বাংলাদেশের পার্লামেন্ট যদি আপনি দেখেন, পার্লামেন্টের সেই সরকারি দল হলো বিএনপি, বিরোধী দল হলো জামাত ইসলাম। তার মানে হলো সেই পুরনো দল। নতুন জায়গাটা তাদের কাজের ভেতর থেকে প্রমাণিত হবে যে আমরা আমাদের সংস্কৃতিতে, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনলাম কিনা। এই জায়গাটা আমি যথেষ্ট অস্বচ্ছতা দেখি। এবং জুলাইয়ের সামনে যারা ছিলেন ছাত্র নেতারা, তারা তো নিজেরা পথ হারিয়েছেন, এবং তাদের এই পথ হারানোর কারণে অন্তর্বর্তী সরকারের পক্ষে একটা নিরপেক্ষ জায়গা থেকে যে কাজগুলো করা সম্ভব ছিল, তারা সেটি ইচ্ছা করে অনেক জায়গায় করেননি। কোথাও কোথাও তাদের এরিয়ার বাইরে, তাদের কাজের বাইরে, তাদের কর্তৃত্বের বাইরে কতগুলো কাজ করেছেন, যেগুলো দীর্ঘদিন আমাদের এই সমাজকে ভোগান্তির মুখে পড়তে হবে, ভুগতে হবে। আপনি অন্তর্বর্তী সরকারে যারা দায়িত্বে ছিলেন, তারা তেমন কেউ রাজনীতিতে অভিজ্ঞতা নাই, কথাগুলো আমরা বলি। প্রশাসন চালানোর ক্ষমতা, পূর্ব অভিজ্ঞতা তাদের ছিল না, এটা বলি। কিন্তু একজন পার্সোনাল বন্ধু বলে আপনি একজনকে ডেকে এনে স্বাস্থ্য উপদেষ্টা করে ফেললেন, কই তখন তো আপনার মনে হলো না যে এই কাজটা করা ঠিক হচ্ছে না? আপনি দক্ষতা দেখাতে পারলেন না, ঠিক আছে, আপনার অভিজ্ঞতা ছিল না বলে দক্ষতা দেখাতে পারলেন না, কিন্তু ওই যে এটাকে যদি স্বজনপ্রীতি বলেন, তাহলে সেটি তো আপনি ঠিকই করেছেন। আপনি নিজের সুযোগ সুবিধাগুলো তো ঠিকই নিয়েছেন না, কিন্তু আপনি যে পথ হারানোর কথা বললেন, এটা একটা পথ হারানো, এটা কিভাবে, এটা কি ব্যাখ্যা করবেন? ওই জায়গাটায় পথ হারানোর যে জায়গাটায় আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে মোটা দাগের যতগুলো অভিযোগ আমাদের ছিল, সেই অভিযোগের প্রায় বেশিরভাগের পুনরাবৃত্তি আমরা পরবর্তী সরকারের কাছে দেখেছি, অন্তর্বর্তী সরকারের কাছে দেখেছি। সবথেকে বড় সর্বনাশ যেটা করা হয়েছিল গত 15 বছরে আমাদের শিক্ষা ব্যবস্থা যদি আপনি ধরেন, কারণ ছাত্ররা যেহেতু আন্দোলনটা করেছে, আমি তাদেরকে যদি ফোকাস করি, শিক্ষা ব্যবস্থা আমাদের এখানে 3য় 4র্থ শ্রেণীর প্রশ্ন ফাঁস হয়েছে টিপমনির সময়। আর ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করার পর এখানে অটো পাসের যে সিস্টেমটা তিনি চালু করে দিয়ে গেলেন, ওই সরকার চাইলে কি পরীক্ষাটাকে নিতে পারতো না? অবশ্যই নিতে পারতো। আপনার 100-150 শিক্ষার্থী সচিবালয় 14 তলায় উঠে গেল, কিভাবে সচিবালয় ঢুকলো এটাও আমরা জানি না। তারপরে আপনি তারা যেটা বললো আপনি মেনে নিলেন। এবার রিসেন্ট যে ঘটনাগুলো যদি দেখেন, ওই যে অটো পাস করার যে লোভ, ওই লোভ এখন পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে ঢুকে আছে, এবং এটা আপনাকে অনন্তকাল বইতে হবে। কারণ এটা তো একটা উদাহরণ যে এই ধরনের একটা পরিস্থিতি আপনি দিয়েছেন।
অর্থাৎ শিক্ষা ব্যবস্থাটাকে আপনি এটাকে পুনর্গঠনের যে সুযোগটা আপনার তৈরি হয়েছিল, সেই পুনর্গঠনের সুযোগটা আপনি কাজে লাগালেন না, ব্যবহার করলেন না। এই যে শিক্ষার্থীরা যাদের রক্তের উপরে আপনি গণঅভ্যুত্থানটা করলেন, এই শিক্ষার্থীদেরকে নিয়ে সরকারের পক্ষ থেকে একটা কথা কি আপনি শুনেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি নোবেলজয়ী, সারা পৃথিবীতে তিনি বক্তৃতা করেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, অথচ তার 1.5 বছরে আমাদের এই শিক্ষার্থীদেরকে তিনি একবারের জন্য বললেন না যে তোমাদের কাজ শেষ হয়েছে, তোমরা এখন পড়ার টেবিলে ফিরে যাও। এই যে ভারতের যে আন্দোলনটা হলো, তাদের নেতারা আন্দোলন যেদিন প্রত্যাহার করলেন সেদিন কি বললেন? যে তোমরা এখন পড়ার টেবিলে ফিরে যাও। আমাদের শুধুমাত্র সরকারের কথা আমি বলছি না, আমাদের যে ছাত্র নেতারা, এই ছাত্র নেতাদের কাছ থেকে গত 2 বছরে শিক্ষা সংক্রান্ত একটা বিষয়কে তাদের বক্তব্য কি আমরা শুনেছি? না। তাদের কাছ থেকে একে ধরবো, তাকে মারবো, তাকে পেটাবো, অর্থাৎ তাদের গলার স্বর, উচ্চ কণ্ঠ ভেতর থেকে তারা চেষ্টা করেছেন কেউ যাতে তাকে শ্রদ্ধা না করে, সবাই যেন তাদেরকে ভয় পায়। তাদের প্রত্যেকটা সামনের সারিতে যারা আছেন তাদের একটা অ্যাটিটিউড ছিল যে তাদেরকে মানুষ ভালোবাসুক, শ্রদ্ধা করুক, এটি তারা চাননি। তারা চেয়েছেন তাদেরকে যেন ভয় পান। এবং আপনি খেয়াল করবেন যে তাদের প্রত্যেকটা বক্তব্যের মধ্যে শক্তি প্রয়োগ। এখন পর্যন্ত একটি নির্বাচিত সরকার এসেছে, আজকেও দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস তিনি কাকে কাকে ধরে তিনি লিস্ট করছেন। শিক্ষকদেরকে আওয়ামী লীগের সময় অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার বেসিক পরিচয় ভুলে গিয়ে দালালি করেছে আওয়ামী লীগ। না, কিন্তু এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এটার পেছনে সরকার যে ধরনের প্রত্যাশা আমাদের ছিল, বিএনপিকে কেবল বিএনপির কর্মীরা ভোট দেয়নি, বিএনপিকে ভোট দিয়েছে এখানকার ধর্মীয় সংখ্যালঘু, ক্ষুদ্র জাতিসত্তা, গরিব মানুষ, নারী, এবং তারা সবাই হেলথ কার্ড, ফ্যামিলি কার্ডের জন্য ভোট দেয়নি। তারা চেয়েছে আমরা এমন একটা দেশ, অন্তত ন্যূনতম নিরাপত্তা নিয়েই যাতে আমি এখানে বাস করতে পারি। নারী তার কাজে যাবে, অফিস করবে, তার মতন করে ঘুরবে, কিন্তু সেই অবস্থাটা নাই। সেই যে মব, সেই মব এখনো আছে। আমি ওইটা বললাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো অধ্যাপক যদি আওয়ামী লীগের সাথে জড়িত থেকে যদি কোনো অপরাধের সাথে যুক্ত হয়, তাহলে আপনি সরকার তাকে ধরবে। ডাকসুর জিএসকে তো কেউ দায়িত্ব দেয় নাই যে আপনি তালিকা করে পুলিশের হাতে দিয়ে দেবেন, উনি তো কোনো বাহিনীর প্রধান না। তাহলে সরকার এটিকে থামাতে পারছে না কেন? আপনার চোখের সামনে সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে হঠাৎ করে আমরা দেখলাম যে সেখানে একটা মাজার বসে। থামাতে চাচ্ছে কিনা এটাও তো একটা প্রশ্ন। আসল জায়গাটা আপনি যদি, আমার যেটা ধারণা যে সরকারের কতগুলো জায়গায় তার ফোকাসটাকে অন্য জায়গায় নিয়ে গেছে, এবং কারা তাকে ভোট দিয়েছে, কি উদ্দেশ্যে, সেখান থেকে সে হয়তো ভুলে গেছে। এবং পাকিস্তান থেকে আপনি রেঞ্জারদেরকে নিয়ে এসে এখানে পুলিশের দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ দিতে চান। বাংলাদেশের আমার যেটা ধারণা, বিএনপিকে যারা ভোট দিয়েছে, বিএনপি দলের বাইরে তারা কেউই চায়নি যে বিএনপি ভারত থেকে নিয়ে এসে প্রশিক্ষণ দিক, এটাও চায়নি। ওই পাকিস্তান থেকে নিয়ে এসে প্রশিক্ষণ দিক, এটাও চায়নি। বাংলাদেশের মানুষ এটা করলে তো জামাতকে সে ভোট দিত। আপনি এই কাজটা কেন, জামাতের যে এজেন্ডাগুলো, সেই এজেন্ডাগুলো আপনি কেন নিয়ে আসবেন? আপনার কাঁধে টেনে নিচ্ছেন কেন? আমি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যে ব্যর্থতাটা গত 1.5 বছরে, 2 বছরে আমাদের যে সম্ভাবনার জায়গাটা, ওই যেটা বললাম বিচারটা আপনি প্রপারলি করতে পারছেন না। বিচার নিয়ে কথা বলবো পরে, আপনার কাছে আসবো পরে। যেটা আপনি শূন্যতার কথা বলছিলেন, হ্যাঁ, শূন্যতাটা কেন তৈরি হলো এবং এই যে কারণে, এই শূন্যতার কারণে মূল্য তো আমাদের দিতে হবে। একটি শূন্যতা হচ্ছে রাজনীতির শূন্যতা। আপনি খেয়াল করে দেখবেন যে রাজনীতির মাঠে যে গুণগত মান বা রাজনীতির যে সংস্কার আমরা চেয়েছিলাম, আওয়ামী লীগ পচে গেছিল, আওয়ামী লীগ দুঃশাসন করেছিল, এগুলো তো একটা অংশ। কিন্তু বাইরে যারা আছেন, বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি দলগুলো, তাদের রাজনীতির গুণগত মানে 24-এর ভূমিকা কী, আমরা সেখানটাতে খুব একটা পরিবর্তন দেখিনি। আমরা দেখতে পেয়েছি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি। এই যে স্টুডেন্টরা ক্লাসরুমে ফিরে যাওয়া তো দূরের কথা, তারা রাজনীতিতে অংশ নিয়েছে, সেটিও ঠিক আছে, কিন্তু তারা কোন রাজনীতিটি করতে চায়? সেই ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিটি করতে চায়, যেখানে আওয়ামী লীগের ফেলে যাওয়া জুতায় পা দিয়ে ওই অঞ্চলের নেতা হতে চায়, সে এমপি হতে চায়, স্থানীয় সরকারের নেতা হতে চায়। এই কারণে আপনি দেখবেন গত নির্বাচনে আওয়ামী লীগের ভোট পাওয়া নিয়ে দলগুলোর মধ্যে কিন্তু প্রতিযোগিতা হয়েছে, এবং তারা এমন সব কর্মকাণ্ড করেছেন যেটি জুলাইয়ের স্পিরিটের সাথে যায় না। আচ্ছা, আমাকে এটা বিরতির জন্য থামতে হবে। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা ফিরে এলাম ফ্রন্টলাইনে। আমাদের সঙ্গে রয়েছেন আশরাফ কায়সার এবং শরীফুজ্জামান শরীফ। আশরাফ, আপনি আপনার অসমাপ্ততা যেটা যে আমি তখন বলছিলাম যে রাজনীতির গুণগত মানের শূন্যতা। রাজনীতি আছে, দল আছে, সংসদ নির্বাচন হয়েছে, কিন্তু আপনি যদি সংসদ অধিবেশনগুলো খেয়াল করেন, সেখানকার যে আমরা পরিবর্তিত চেহারাটি দেখতে চেয়েছিলাম, 24-এর পরে যে জনগণ ঘনিষ্ঠ রাজনীতির কথাবার্তা, নীতি প্রণয়ন, আইন প্রণয়ন এবং সংস্কার, বিচার, গুরুত্বপূর্ণ আলোচনার বাইরে আমরা দেখতে পেলাম অত্যন্ত নিম্নমানের কিছু আলোচনা হয়েছে। আরেকটা হচ্ছে যে আইন শৃঙ্খলার উপরে সরকারকে তো আপনার আইনের শাসন বলবৎ করতে হবে সারা দেশে। আমরা অন্তর্বর্তী সরকারের সময় বলেছি যে মাত্র তরুণরা অভ্যুত্থান করেছে, কিছু মব হয়েছে, আমরা ভেবেছি সেগুলো কাটিয়ে উঠবে। পরে বুঝতে পেরেছি অন্তর্বর্তী সরকার ওই সব মবের পেছনে ইন্ধন জুগিয়েছে, কিংবা তাদের যে রাজনৈতিক গোষ্ঠী তারা ওই মবের পেছনে কাজ করেছে। সরকার প্রশ্রয় দিয়েছে, যখন তখন যমুনায় যেত, যখন তখন সচিবালয়ে যেত, ক্যাম্পাসগুলোতে তো নিয়ন্ত্রণ ছিল না বললেই চলে। কিন্তু আপনি বর্তমান সরকার আসার পরে আমরা যেভাবে তাদের হাতে সুশাসন দেখতে চেয়েছি, আইনের শাসন দেখতে চেয়েছি, এখনও বিচ্ছিন্নভাবে ঘটনাগুলো ঘটছে, জনমনের স্বস্তিটা ফিরে আসেনি। এটি একটি। আরেকটি হচ্ছে যে আপনি দ্রব্যমূল্যের দিকে তাকান, জ্বালানি সংকটের দিকে তাকান। আজকে যখন আমরা কথা বলছি 2 কিলোমিটার 3 কিলোমিটার রাস্তাও আপনার গ্যাসের জন্য গাড়ি দাঁড়িয়ে আছে। শিল্পাঞ্চলে গ্যাস নেই, মানুষের ঘরে গ্যাস নেই। আপনাকে তো এগুলোর উত্তর দিতে হবে। 2/3 মেজরিটি নিয়ে দেশ শাসন পেয়েছি এগুলো বলে আপনি উদ্বেলিত হতে পারেন, কিন্তু আপনাকে তো ডেলিভার করতে হবে জনগণের যে ন্যূনতম চাওয়া সেটি। আরেকটি জিনিস হচ্ছে অর্থনীতির অবস্থা খুব খারাপ, বিনিয়োগ আসছে না। আমরা বারবার বিনিয়োগ বললে মনে করি বিদেশি বিনিয়োগ, কিন্তু দেশি বিনিয়োগও তো হচ্ছে না। জ্বালানি এবং গ্যাস না থাকলে আপনার বিনিয়োগ হবে না। কি করে এটিকে, এই সেক্টরকে আবার পুনরুজ্জীবিত করা যায়, এমন একটি জায়গায় আমাদের যেতে হবে। আরেকটি হচ্ছে যে সরকার একসময় বলছিল যে তারা কিছু সংস্কার করতে চায় না, কেননা তারা মনে করে সরকারের হাতে ক্ষমতা থাকা জরুরি, বিশেষ করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ ইত্যাদির সময়। কিন্তু আমরা তো তাকে ঠিক ক্ষমতা থাকা সত্ত্বেও তার প্রয়োগ করে যে জনগণকে তার সুবিধা পৌঁছে দেওয়া, সেই পথে হাঁটতে দেখছি না। ফলে এক ধরনের হাসিনার আমলে আমরা যেরকম নিষ্ঠুর, স্বৈরাচারী, একনায়কের শাসন দেখেছি, এখন মনে হচ্ছে প্রধানমন্ত্রী যেমন অনেকটা নিরাভরণ, অনেকটা ইনফর্মাল, নিজের ব্যাগ নিজে ক্যারি করেন, একটি গাড়ি চালিয়ে চলে যান। কিন্তু আমরা কি একটি অপরিপক্ক, উদারনৈতিক, অপ্রয়োজনে উদারনৈতিক শাসনের চক্করে পড়লাম কিনা, এই প্রশ্নটি আমার মাথায় এসছে। এতে লাভ কি ক্ষতি কি? না, ক্ষতি এই যে দেখুন, একটি দেশে রাজনীতি থাকবে, মানুষের দাবি দেওয়া থাকবে, ইস্যু থাকবে, কিন্তু আমাদেরকে তো সব মিলিয়ে সামনে এগোতে হবে। কাজে এই নির্দেশনাটিকে আমরা পাচ্ছি কিনা, আমরা কোন পথে হাঁটছি। ধরে নেন অতীত আমরা আর কথা বলতে চাই না, আগামীতে আপনি এই যে ব্যাংক লুট হয়েছে, অর্থনীতির পুনর্বিন্যাস করতে হবে, বিনিয়োগ করতে হবে, জনমনে স্বস্তি দিতে হবে, ইতিবাচক রাজনীতি নিয়ে দেশকে সামনের দিকে এগুতে হবে। সেই পথ নির্দেশনা আমি মনে হয় এখনও দেখতে পাচ্ছি না। ক্ষতিটা হচ্ছে এই যে আমি কিন্তু চাই মানুষ রাজনীতি মনস্ক থাকুক। আগের শাসনে মানুষকে বলা হয়েছে, বিশেষ করে তরুণদের বলা হয়েছে রাজনীতি নিয়ে চিন্তা না করতে, স্টার্ট আপ করতে, লেটস টক বলে অনুষ্ঠানে হাজির হতে, হাততালি দিতে। আমি মনে করি রাজনীতি ঘনিষ্ঠ সাউথ এশিয়া থাকবে, এটিই স্বাভাবিক। ভারতেও আমরা তাই দেখতে পেলাম। কিন্তু সেই রাজনীতি আমাদেরকে কোথায় পৌঁছে দেবে? এটি কি কোন দলের রাজনীতি হবে? এটি কি সুবিধার রাজনীতি হবে, দুর্নীতির রাজনীতি হবে? আমরা কি 5 বছর বা 10 বছর পরে আবার বলবো 10টি কালো বছরের আওতায় আমরা পড়ে গেছিলাম, দুর্নীতির আওতায় পড়ে গেছিলাম? নাকি আমরা গল্পটা করতে পারবো যে আমরা যে মহাসড়কে উঠতে চাই সেই মহাসড়কে ওঠার মতো একটি শাসন আমরা পেয়েছিলাম? দেখুন, প্রধানমন্ত্রী একা তার ব্যক্তিগত জীবনাচরণ দিয়ে মানুষকে, এখন পর্যন্ত আমি দেখেছি মানুষ তার প্রতি অনুরক্ত, মানে তাদের কাছে কৌতূহলের বিষয় যে এরকম একজন মানুষ প্রধানমন্ত্রী বলতে তো আগে আমাদের চোখে একজনই ছিল, এরকম নিরাভরণ, ইনফর্মাল হয় কি করে? কিন্তু এটি দিয়ে তো হবে না। আপনাকে আপনার সরকারের মন্ত্রিসভার চেহারা দেখতে হবে। আপনার একজন প্রতিমন্ত্রী যদি, মানুষ চায় রেজাল্ট, হ্যাঁ, সে ডেলিভার্ড হতে দেখতে চায়। আপনি যেটা প্রতিশ্রুতি দিয়েছেন আপনি তার ফলাফল দেখাবেন।
আপনি তার দোরগোড়ায় পৌঁছে দিবেন। এখন আপনার একজন প্রতিমন্ত্রী যদি স্বরাষ্ট্রমন্ত্রী বলতে বাধ্য হয় যে সবচেয়ে শক্তিশালী প্রতিমন্ত্রী, এই সব কথা তো আমাদের আগের শাসনের প্রতিচ্ছবি, প্রতিধ্বনি মনে করিয়ে দেয়। এবং আমরা কেউ কেউ অনেক মন্ত্রীকে বলতে শুনি যে এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে, কে কার ঘনিষ্ঠ। এইসব রাজনীতি বা এই ধরনের সরকার তো আমরা আসলে চাইনি জুলাইয়ের পরে। অনেক ধন্যবাদ আপনাকে। শরীফ ভাই, আপনি যেটা বিচার নিয়ে প্রশ্ন তুলেছিলেন, আমাদের একটা অঙ্গীকার ছিল বিচার করব, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বিচার করার ক্ষেত্রে এর আগের সরকারের সময়ও যেটা হয়েছে, চুজ অ্যান্ড পিক। আমার অপরাধীদের মধ্য থেকে আমার পছন্দের জনকে একটু সুবিধা দেওয়া এবং যাকে পছন্দ করি না তাকে বিচারের মুখোমুখি করা, সেই প্রবণতাটা দেখতে পাচ্ছি। সেটা অনেক উদাহরণ দেওয়া যায়। সাম্প্রতিক সময় আপনি দেখছেন বিভিন্ন বিষয়ে যেখানে যা হচ্ছে সেটা আইসিটিতে নিয়ে যাওয়া হচ্ছে। এর ভেতর থেকে আইসিটির যে নিরপেক্ষ বিচার, সেটিও কিন্তু একসময় প্রশ্নবিদ্ধ হবে যে আপনি এটিকে পলিটিক্যালি বায়াস্টের জায়গা থেকে এটাকে পরিচালনা করছেন কিনা। এক, দ্বিতীয়ত বিএনপি ক্ষমতার বাইরে ছিল, বিরোধী দলে ছিল। গত 1.5 বছর বিএনপি তার 8-10 হাজার কর্মীকে বহিষ্কার করেছে অপরাধের জন্য। কিন্তু এখন বিএনপি ক্ষমতায়, এখন কেবল বহিষ্কার করলে হবে না। আপনার বিভিন্ন জায়গায় কয়েকদিন আগে, গত সপ্তাহে কিশোরগঞ্জে একজন উপজেলা বিএনপির সভাপতি, একটা উপজেলা মানে হলো, উপজেলার সভাপতি মানে হলো রুলিং পার্টির, তিনি ওইখানকার প্রধানমন্ত্রী, তিনি ওইখানকার সর্বেসর্বা, তার কথার বাইরে গাছের পাতাও নড়ে না। তাকে খুন করেছে বাইরের থেকে খুনিদেরকে নিয়ে যে, এবং তার দলীয় কোন দলের কারণে। এই যে শেওড়াপাড়াতে গত 2 দিন আগে আমরা যেটা দেখলাম, বিএনপির কর্মীদের খুনাখুনিটা বন্ধ হয়নি। চাঁদাবাজিটা আজকেও একটু আগে আমি দেখলাম সমকালে, যে কোথায় একটা হাই রাইজ বিল্ডিং, সেখানে গতকালকে গুলি করা হয়েছে, চাঁদা চাওয়া হচ্ছে। আমার কাছে মনে হয় না যে এই অবস্থায় জামাতের কর্মীরা গিয়ে চাঁদা চাইছে, আওয়ামী লীগের কর্মীরা বা এনসিপির কর্মীরা চাঁদা চাইছে। রুলিং পার্টি যাদের পেছনে মন্ত্রী থাকে, এমপি থাকে, তাদের বাইরে সাহস থাকে না। তার মানে হলো প্রধানমন্ত্রী যে মেসেজটা দিতে চাইছেন তার দেশের মানুষকে, তার দলের কর্মীদের একটা বড় অংশ ওই মেসেজটা রিসিভ করছে না, সরকারকে সহযোগিতা করছে না। এবং এই ঘটনাগুলো একটা সময় গিয়ে মানুষ বলা শুরু করবে যে প্রধানমন্ত্রী যেগুলো করলেন তার তো কোনো ফল নাই, তিনি তার দলকেই তো নিয়ন্ত্রণ করতে পারেন না। 100 দিন উপলক্ষে একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং সেটি নিয়ে আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করেছিলাম বিভিন্ন জায়গায়, যে প্রিপেইড মিটারগুলোর যে বাড়তি চার্জ কিনে নেওয়ার পরেও সরকার 100 দিন উপলক্ষে সেটি বাতিল করে দিয়েছিল এবং এটি সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। কারণ পল্লী বিদ্যুতের যত ধরনের হ্যারাসমেন্ট আছে তার একটা হচ্ছে প্রিপেইড মিটারের এই যে অন্যায়টা, এখন পর্যন্ত সেটি বন্ধ হয়নি। আমরা বাহবা দিলাম, সরকার সিদ্ধান্ত জানালো, কিন্তু তারপরে আর ওটার কোনো ফলো আপ নাই। আজকে পত্রিকায় দেখলাম যে বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা বলছে আমরা এটা চিন্তা করছি। তাহলে আপনি এই প্রতিশ্রুতিটা কেন দিলেন? এই ধরনের অনেকগুলো জায়গা আছে। গতকালকে দেখেছেন যে আমাদের এখানে যে আমাদের মোবাইল ব্যাংকিং সিস্টেমে এইখানকার চার্জটা পৃথিবীর সর্বোচ্চ, যেভাবে পারছে একেবারে রস নিংড়ে বের করছে। কোর্ট জানতে চেয়েছে সরকারের কাছে, এটা তো সরকারের কাজ, কোর্ট কেন জানতে চাইবে? যেটা একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য এই কাজটা তো সরকার করতে হবে। আমরা সরকারের এই সমালোচনাগুলো করব, কেন করব? আমরা এই সমালোচনাগুলো করব, হয়তো কেউ মানে এর জন্য অসন্তুষ্ট হতে পারে। আমরা চাই যে এত রক্তপাতের ভেতর থেকে যে সরকারটা এসেছে সে যেন বিপথে না যায়, তার কাছ থেকে ভালো কতগুলো সার্ভিস আমরা চাই। কিন্তু আপনি যদি অনবরত এই পুরনো রাজনীতি, আমরা সমালোচনা করছি মমতাজ সংসদে বসে গান গাইতো, সংসদ ইফেক্টিভ হতো না। এখন দেখছি এমপি সাহেব হাতে একটা ব্যাগ নিয়ে, সাথে তার নাতির বয়সী কিশোরী নিয়ে আজকে মিরপুর হোটেলে, কালকে মগবাজারের হোটেলে ঘুরে বেড়াচ্ছেন। তো কালচারের পরিবর্তনটা কোথায় হলো? ধরা পড়ার আগ পর্যন্ত আমরা তো জানতাম না যে এই ঘটনাগুলো ঘটছে। মমতাজের গানের আগ পর্যন্ত তো পার্লামেন্টের প্রতি আমাদের সমালোচনার জায়গাটা এতটা ছিল না। তো এই যে সংস্কৃতির যে পরিবর্তন, রুচির যে পরিবর্তন, রাজনৈতিক কমিটমেন্টের যে পরিবর্তন, এবং যখন ধরা পড়লো প্রথম থেকেই তার দল থেকে চেষ্টা করা হলো এটাকে ধামাচাপা দেওয়ার জন্য। প্রথম বলা হলো এটা এআই দিয়ে তৈরি, তারপরে বলা হলো উনি বিয়ে করেছেন। মানে যে যুক্তিগুলো আনা হলো, আপনার একটা ঘটনা ঘটেছে, আপনি সরি বললে এত দূর তো জল গড়ানোর কোনো দরকার ছিল না, আপনি চেষ্টা করেছেন তাকে রক্ষা করার জন্য। তার মানে হলো যে অপরাধীকে রক্ষা করার জন্য নিজের দলের যদি হয় তাকে, এই যে প্রবণতাগুলো দেখছি, এই যে আপনাকে আইসিটির কথা বললাম, যেখানে যে মামলাগুলো দেখছি সব নিয়ে আপনি আইসিটিতে বিচার করতে চাইছেন।
জি, ঠিক আছে, এর ভেতর থেকে আপনি অনেক ছোট ছোট প্রশ্ন, একসময় এটি অনেক বড় প্রশ্ন হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আশরাফ স্যার, এই কি শরীফুজ্জামান যেটা বলছেন যে সরকার বিপদে যায়, আপনার দৃষ্টিতে কেন সরকার বিপদে যায়? আমি আপনাকে বলি, এখানে ক্ষমতা একটা মোহের মতো এবং কিছুটা অসুখেরও মতো। ওই জায়গায় যে চলে যায় সে তার অতীত ভুলে যায়, তার প্রতিশ্রুতি ভুলে যায়, তার নিজেকে সুরক্ষাও ভুলে যায়। আচ্ছা। কেননা আপনার একটা ব্যুরোক্রেসি আছে, তারা আপনাকে তাদের মতো পরিচালনা করবে। আপনার কিছু লোভ লালসা আছে, সেটা আপনি হাতের কাছে পেয়ে যান। আপনার ক্ষমতা অপব্যবহার করার অবাধ সুযোগ আছে। আচ্ছা। এই জায়গাটিতেই কিন্তু আমরা 24 থেকে বলছিলাম যে সংস্কার করে ক্ষমতার অপব্যবহার করার পথ ছোট করে আনতে হবে এবং আপনি যেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আপনার উপরে ওয়াচডগ হিসাবে দেখতে পান। নির্বাচন কমিশন বলি, দুর্নীতি দমন কমিশন বলি, এমনকি তথ্য কমিশন বলি, কিন্তু আমরা সংস্কারকে অনিশ্চিত অবস্থায় দেখতে পাচ্ছি। এই যে আমরা 5 মাস হয়ে গেল সরকারের, আমরা এখন পর্যন্ত সংস্কার মূল জায়গাগুলো দেখুন, তারা কিন্তু তালিকা ধরে আপনাকে বলবে 136টার মধ্যে 70 ভাগই আমরা করেছি, একমত হয়েছি। আমি তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু যেই জায়গাগুলো আপনাকে করতে হবে, যেমন একটি উদাহরণ আপনাকে দেই, মানবাধিকার কমিশন বা গুম কমিশন যখন আপনি বাতিল করে দিলেন, আপনি 2 বছরের মধ্যে একটা গুমের অভিযোগ উঠল, কাদের বিরুদ্ধে? কোস্টগার্ডের বিরুদ্ধে। এবং এই অভিযোগটি আপনি চিন্তা করতে পারেন যে জুলাই অগাস্ট আসার আগেই সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠল। সেই কোস্টগার্ড তারা বলল যে তারা তাকে নেয়নি, আত্মীয় স্বজন বলল তারা ওই কোস্টগার্ডের অফিস পর্যন্ত গেছে, কোস্টগার্ড মোটরসাইকেলটি নিজে ফেরত দিয়ে গেছে। ঠিক পুরনো গল্প, ক্রসফায়ারের গল্প যেভাবে তৈরি হতো, গুমের গল্প যেভাবে। তার মানে কি, আপনার গুম কমিশন অথবা মানবাধিকার কমিশন শক্তিশালী হলে সরকারকে কিন্তু আমরা এই জন্য দোষারোপ করতাম না। আমরা কি করতাম? আমরা কমিশনকে বলতাম। এখন যে আইনটি তারা করতে যাচ্ছেন, তাতে করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপারে আপনি তদন্ত করতে পারবেন না, আপনি অভিযোগ করতে পারবেন না। কিন্তু গুম করা বা বিচার বহির্ভূত হত্যা করার সর্বময় উদাহরণ তো তাদের হাতেই। তাহলে যেটা হচ্ছে, আপনি 24-এর জনপ্রত্যাশার বাইরে যাচ্ছেন এবং আপনি দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে নির্বাচন কমিশন, এমনকি আগামীতে তত্ত্বাবধায়ক সরকার কি করে নিয়োগ হবে সেই নিয়েও কোনো স্বচ্ছ ধারণা তৈরি করতে পারছেন না। তাহলে কি দাঁড়ালো? তাহলে তো একটা একেবারে অনিশ্চিত জায়গায় বাংলাদেশ হাঁটতে শুরু করলো। বেসিক কি পরিবর্তন হলো? না, পরিবর্তন যেটা হলো যে জনগণের একটি সরকার এলো, এই পরিবর্তন হয়েছে যে যারা দীর্ঘদিন রাজনীতি থেকে ছিটকে পড়েছিলেন, নির্বাচন করতে পারছিলেন না, তারা ফেরত এসছেন। পরিবর্তন এই হয়েছে, দেখুন আমি কিন্তু এত সব হতাশার পরেও, যেহেতু আমি মনে করি 24 অনিবার্য ছিল, আমার মনে হয় যে আমরা 10-এ এগিয়েছি, আরও 90 আমাদের বাকি রয়েছে। এখন কেউ যদি মনে করে থাকে যে আমাদের কথা তার প্রতিপক্ষের মতো শোনাচ্ছে, এটি তার সমস্যা। কেননা এই কথা তো বিএনপির বলার কথা, এই কথা তো জামাত ইসলামী, এনসিপি সবার বলার কথা। আমাদের ধারণা হয়েছিল যে এই সংস্কারে সবাই আরও অগ্রণী হয়ে এগিয়ে আসবেন। কেননা এই দেশে বিএনপির মতো নিষ্ঠুর নির্যাতনের শিকার কোনো রাজনৈতিক দল হয়নি। জামাত ইসলামীর মতো আপনার যেভাবে তাদেরকে ট্রিট করা হয়েছে, শেষে তাদেরকে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, তো তারা তো এগুলো জানেন। এখন জামাত বা এনসিপি যদি মনে করেন সংস্কারের দাবিটি রাজনীতির দাবি হয়ে থাকবে আগামী নির্বাচন পর্যন্ত, সেটিও তো একটি অপরাজনীতির মতো। আমার মনে হয় যে সংশোধন না সংস্কার, এই ধরনের শব্দাবলীতে বাংলাদেশ এখন বিতর্ক করার কোনো সময় নেই। আপনাকে সংস্কার বলেন, আপনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কি করে করবেন আপনি যদি কাঠামোগত সংস্কারের জায়গায় নিজেকে আপনি উপস্থাপিত না করেন? আরেকটা জিনিস হচ্ছে যে মানুষ এখন দেখুন, 18 মাসে প্রফেসর ইউনূসের সরকারে এমন সব তত্ত্ব এবং তথ্য কপচানো হয়েছে, এবং তারপরে মানুষগুলোর যে আসল চেহারা আমরা দেখতে পেয়েছি, যাদেরকে আমরা সুশীল এনজিও এগুলো ভাবতাম, তারপরে মানুষ কিন্তু বীতশ্রদ্ধ। আমার ধারণা আমরা অনেক সময় দোষ দিই, কেন মানুষ অতীতকে ভালোবাসে, কেন মানুষ গুজবে কান দেয়, কেন মানুষ মনে করে অপরাধীরা ফিরে আসবে। এর সম্পূর্ণ দায় হচ্ছে বর্তমানে যারা সরকারে রয়েছেন এবং সরকারের বাইরে রয়েছেন, তাদের আচরণের কারণে মানুষ বীতশ্রদ্ধ হচ্ছে, তাদের আচরণের কারণে মানুষ হতাশ হচ্ছে। কিন্তু আশরাফ, যে ঐতিহাসিক সুযোগ আসলো 5ই আগস্টের পরে, সেই সুযোগটা তো হাতছাড়া করেছেন প্রফেসর ইউনূস। নিশ্চিতভাবেই। দেখুন, উনি আমাদের রং চয়েস ছিলেন। গণ অভ্যুত্থানের সাথে সম্পর্কহীন
একজন মানুষকে আপনি অন্তর্বর্তী সরকারের প্রধান করেছিলেন। গণ অভ্যুত্থানের সাথে কোনো রকমের সম্পর্কহীন 80 ভাগ উপদেষ্টারা নিয়োগ পেয়েছিলেন এবং কেউ কেউ 5ই আগস্ট বিকেল থেকে গণ অভ্যুত্থানকে বেহাত হওয়ার জন্য যা করা দরকার সেটি করেছেন। পরবর্তী 72 ঘন্টায় সরকারটি শপথ নেওয়ার আগ পর্যন্ত আপনার গণ অভ্যুত্থান বেহাত হয়ে গেছে। আপনি ওই অভ্যুত্থানের ভেতর দিয়ে যা অর্জন করতে পারতেন ওই 3 দিনে আপনি সরকারের চেহারা, চরিত্র, ব্যক্তিবর্গ এবং তাদের কাজের ধারাটি কী হবে সেই কাজটি আমরা করতে পারিনি। আমরা তখন ক্যান্টনমেন্ট, গণভবন দৌড়াদৌড়ি করেছি, নিজের উপদেষ্টা পদটি নিশ্চিত করেছি এবং ভুল আইনি ব্যাখ্যা দিয়েছি, কিংবা আমরা আবার গণ অভ্যুত্থানকে সংবিধানের মধ্যে ধারণ করার চেষ্টা করেছি। এগুলো করতে গিয়ে দেখুন, এগুলোতে কিন্তু এই তরুণদের কোনো ভূমিকা ওই অর্থে ছিল না, কেননা তারা মিসগাইডেড হয়েছেন। তারা ওই সরকারের কোনো উপদেষ্টা দ্বারা মিসগাইডেড হয়েছেন, এমনকি প্রধান উপদেষ্টা দ্বারা, এবং সরকারের বাইরে অনেক ইন্ডিভিজুয়াল দ্বারা মিসগাইডেড হয়েছেন। এখন দায় তো তাদের নিতেই হবে, এই দায় তাদেরও রয়েছে। কিন্তু আমার মনে হয় আপনি যেটি বলছিলেন যে একটা গোল্ডেন অপরচুনিটি আমরা হারিয়েছি, এগুলো 20 বছর পর পরও আসে না, এগুলো 100 বছর পর পর আসে। আমরা পুরো রাষ্ট্রের চেহারাটি বদলাতে পারতাম। আমরা দেখুন, আমাদের সমস্যাটি কিন্তু ক্যান্সার, আমরা এটিকে জ্বর মনে করলে কিন্তু ভুল হবে। ক্যান্সারটি কীরকম? এখানে ফ্যাসিবাদী একটি শাসন মাথাচাড়া দিয়ে ওঠে, কেননা আপনার যথেষ্ট সুযোগ আছে আপনি স্বৈরাচারী হয়ে ওঠার, ফ্যাসিবাদী হয়ে ওঠার, কারো কথায় কান না দেওয়ার, বিরোধী মত শেষ করে দেওয়ার, প্রায় একদলীয় শাসন কায়েম করার। তাহলে আমাদের তো গোড়ায় হাত দিতে হতো যে কোত্থেকে এটার উৎপত্তি হয়। এই যে আমাদের ব্যক্তি পূজা, ব্যক্তি স্তুতি, অথবা আমরা যে দলীয় দাসের মতো আচরণ করি, এগুলো অসুস্থতা। এগুলো যে লোকগুলো করেন তারা নিজেদেরকেও একটু আয়নায় দেখতে হবে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন সাংবাদিক, একজন চিকিৎসক, একজন ব্যুরোক্রেট বা একজন পুলিশের কর্মকর্তা এই দেশে যেভাবে কথা বলেন, তাতে তো পেশাদারিত্বের কোনো ছোঁয়া নেই। এটাতে তার একটা পাওয়া না পাওয়ার গল্প তৈরি হয়েছে। কেউ পূর্বাচলে প্লট চায়, কেউ প্রধানমন্ত্রীর সাথে ইউএনএ যেতে চায়, কেউ মন্ত্রী হতে চায়, কেউ এই পদ চায়, তাই তো? এগুলো তো অসুস্থতা। এই অসুস্থতা থেকে আমরা 24-এ সুযোগ পেয়েছিলাম দেশটাকে বের করে আনতে, যাতে করে যোগ্য মানুষ তার যোগ্যতার মর্যাদা পান। রাজনীতি যেন আপনার জবাবদিহিমূলক হয়, এবং রাজনীতি কিন্তু একটা ভয়ের নাম। এই যে আপনি উপজেলা চেয়ারম্যানের কথা বলছিলেন যে ওই এলাকার প্রধানমন্ত্রী, বস্তুত তাই। আমরা কি এই রকম দ্বীপ উপদ্বীপ উপনিবেশের রাজনীতি চাই? 24 তো আমরা বলেছিলাম আমরা মানে সব ধর্ম মত মানে গোত্র বিশেষের সমান অধিকার চাই। আমরা চেয়েছিলাম যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে পিয়ন জনগণের মানে দেশের একজন নাগরিকের মতো ট্রিটেড হবেন। আমরা চেয়েছিলাম সরকারটি জবাবদিহিমূলক হবে। এখন বিএনপির মধ্যে আমরা এরকমও শুনতে পাচ্ছি যে আপনার গণভোটটি অবৈধ। আচ্ছা, যদি গণভোটটি অবৈধ হয় তাহলে নির্বাচনটি কী? আর যদি নির্বাচনটি বৈধ না হয় তাহলে সরকারটি কী? দেখুন, কান টানলে সমস্যা হচ্ছে, মাথাও তো আসবে। এখন আমার মনে হয় যে এই যে গণভোট তো তারাই চেয়েছেন। আমি তো প্রধানমন্ত্রীকে জনসভায় ভোট চাইতে দেখেছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে তো ভোট চাইতে দেখেছি, তাদের কথাই তো মানুষ ভোট দিয়েছেন। এখন এই যে শুভঙ্করের ফাঁকি তৈরি হয়েছে, 2/3 মেজরিটি বড় না গণভোটে 67%-এর রায় বড়? নিয়ে আসছি আপনার কাছে। এই যে বর্ণনা আমরা আশরাফ কাস্তারের কাছ থেকে শুনলাম, তাতে তো একটা হতাশার চিত্র। মানে যে ভুলটা আমরা করেছিলাম স্বাধীনতার পর পর, আবার কিন্তু একই ভুলের প্রতি যাচ্ছে, মানে একই দিকেই যাচ্ছে আর কি। শুধু তাই না, এটা ভুল না, সব কিছু যে ভুল এটা আমার কাছে মনে হয়। কি বলবেন এটা? কতগুলো জায়গা হচ্ছে আপনার একটা প্ল্যান থেকে করা। ডক্টর ইউনূস সরকারের ফাউন্ডেশনটা তার থেকে হয়েছে অভ্যুত্থানের পরে। তিনি যেদিকে রাষ্ট্রটা নিতে পারতেন সেদিকে যে নেননি, এটা তার অনভিজ্ঞতার কারণে না। তার 1.5 বছরে বাংলাদেশের ব্যবসায়ীরা অনেকবার চেষ্টা করেছে তার সাথে দেখা করার জন্য, দেখা করার সুযোগ পায়নি। কিন্তু স্টারলিংকের ভাইস চেয়ারম্যান যখন বাংলাদেশে এসেছেন, তার কাজ ছিল টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে, কিন্তু তিনি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন, একসাথে ছবি তুলেছেন। কারণটা কি? কারণটা হচ্ছে ডক্টর ইউনূস, আমি এটা সবসময় বলি যে আমেরিকা এবং আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান থেকে কেউ যদি বাংলাদেশে মানে যারা এসেছেন, ডক্টর ইউনূস মনে করেছে এরা আমার জামাই বাড়ির আত্মীয়, সুতরাং তাদেরকে আমার একটা বাড়তি মানে এন্টারটেইন করতে হবে, এবং এই কাজটি তিনি করেছেন। জামাই বাড়ির আত্মীয়কে যেভাবে মানুষ করে, আপনার দেশের
আপনি একটা অভ্যুত্থানের পরে যে আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে বিপর্যয়, আপনার প্রথম চেষ্টা থাকতে হবে এই জায়গাটাকে কিভাবে আবার টেনে তোলা যায়। আপনি সেই ব্যবসায়ীদেরকে ট্যাগ লাগিয়ে নানা রকমের, হ্যাঁ সে যদি অপরাধ করে অবশ্যই তার বিচার করবেন, কিন্তু তার প্রতিষ্ঠানটাকে আপনি শেষ করে দেবেন কেন? আমাদের এখানে গাজী টায়ার, বাংলাদেশের টোটাল টায়ার শিল্পটা নির্ভর ছিল ভারতের টাটার উপরে। গাজী টায়ার হওয়ার পর আমাদের 85% টায়ার আমাদের আসতো গাজী টায়ার থেকে। গাজী অপরাধী, সে আওয়ামী লীগ করতো, মন্ত্রী ছিল, আপনি তাকে 40 বার ফাঁসি দেন, তো গাজী টায়ারে 22,000 শ্রমিক কাজ করে। 22,000 পরিবার, 22,000 শ্রমিক মানে 22,000 পরিবার। সেই ফ্যাক্টরিটা 15 দিন ধরে পুড়িয়ে দেওয়া হলো। শুধু পোড়া না, কেউ কেউ বলে লুট করার জন্য ঢুকেছিল। 188 জন মানুষ সেই ফ্যাক্টরির ভিতরে ঢুকেছিল, তাদের একজনও বের হয়নি, সব সেখানে পুড়ে ছাই হয়ে গেছে। বাইরের থেকে কলাপসিবল গেট আটকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আপনি একবার তদন্ত করলেন না, তাহলে আপনি আপনার টার্গেটটা কি ছিল? এখন পুরো মার্কেটটা আবার সেই টাটার কাছে চলে গেছে, এবং টাটা এই যে গাজীর যে মানে মার্কেট, তার যে লিঙ্ক আছে সেটিকে ব্যবহার করে আবার ব্যবসা করছে। আপনি এখানে স্লোগান দিলেন ঢাকা না দিল্লি না ঢাকা, ঢাকা, আবার সেই টাটাকে আপনি জায়গা করে দিলেন। আমি যে জায়গাটাকে গুরুত্ব দিতে চাই, ডক্টর ইউনূসের তিনি ভুল করে এই কাজগুলো করেননি, তার একটা এজেন্ডা ছিল। সেই এজেন্ডাকে বাস্তবায়নের জন্য আপনি এখানকার হামের টিকা কেনার সিদ্ধান্ত আপনি নিতে পারেন না, কিন্তু আমেরিকার সাথে আপনি গোপনে ভোটের 2 দিন আগে চুক্তি তো ঠুকি করেছেন। তখন তো বলেন নাই যে নির্বাচিত সরকার এসে করুক, আমি 2 দিন অপেক্ষা করি। কারণ হচ্ছে তাকে তিনি নিজে ব্যবহৃত হয়েছেন, এবং তাকে ব্যবহার করে জিও পলিটিক্সের যে প্রভাব আমাদের এখানে ভারতের মারোয়ারিদের বিপরীতে এখানে এখন পাকিস্তানের মারোয়ারিদের ঘোরাফেরাটা বেশি, আমেরিকার মারোয়ারিরা আসছে, তুরস্ক থেকে আসছে, যে যেভাবে পারছে তাদের এটা ব্যবহার করছে। এর ভেতর থেকে লসটা যেটা হলো, আমাদের যে সুযোগটা ছিল, আপনি বলেন তো গণ অভ্যুত্থানের পরে রেল ভবনে আপনার 5 জন কলেজের স্টুডেন্টকে কেন বসিয়ে রাখতে হবে পাহারা দেওয়ার জন্য? তারা রেলের ম্যানেজমেন্টের কি বোঝে? আপনি প্রত্যেকটা সরকারি অফিসে 5 জন 10 জন করে শিক্ষার্থীদেরকে বসিয়ে দিলেন। এর ভেতর থেকে প্রথমত ওই মিনিস্ট্রিকে কেন্দ্র করে একটা চক্র গড়ে তুললেন, যারা হচ্ছে নানা রকমের তদবির এগুলোর সাথে। এই শিক্ষার্থীদের লেখাপড়ার কথা আপনি বিবেচনা করলেন না। আর প্রশাসনের প্যারালাল আপনি আর একটা প্রশাসন গড়ে তুললেন। আমরা সেই সময় বারবার বলেছি যে সচিবালয়ের প্যারালাল একটা গভর্নমেন্ট আমরা দেখতে পাচ্ছি টিএসসি থেকে পরিচালিত হচ্ছে। সচিবালয়ের প্যারালাল আর একটা প্রশাসন পরিচালিত হচ্ছে শহীদ মিনার থেকে। আমাদের ছাত্র নেতারা আপনি দেখেছেন এক একটা মিডিয়াকে টার্গেট করে, আরে যেভাবে ওই মবের মধ্যে একটা মিডিয়াকে টার্গেট করে আপনি যখন কথা বলেন, স্বাভাবিকভাবে তো এক ধরনের তাদের মধ্যে একটা তৈরি হয়, ভীতি তৈরি হয়। এই কাজগুলো কি করা দরকার ছিল? এই কাজগুলো কি তিনি তাদের কাউকে নিষেধ করেছেন? তিনি সব কিছুই বুঝতেন নিজেরটা সহ, কিন্তু দেশ যে তাকে ভালোবেসে, তার প্রতি আস্থা রেখে, তার প্রতি বিশ্বাস রেখে যে দায়িত্বটা দিয়েছিল, সেই দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করেননি। এবং আজকে হয়তো কেউ ভয়ে বলে না, আজকে হয়তো কেউ ভয়ে তোলে না, কারণ এখনও তার ওই যে মব বাহিনী মাঠে আছে। একসময় না একসময় তারও বিচার, এখন যেভাবে শাহাবুদ্দিন সাহেবের বিচার চাওয়া হচ্ছে, একসময় আপনি দেখবেন ডক্টর ইউনূসেরও বিচার চাওয়া হবে। অনেক ধন্যবাদ। হ্যাঁ, আশরাফ খান স্যার, আপনি তো মোটামুটি বিচার প্রক্রিয়ার সঙ্গে কিছুটা জড়িত। হ্যাঁ, গত 2 দিন আপনি আন্তর্জাতিক অপরাধ আদালতে সাক্ষ্য দিয়েছেন। জি, তো আপনার অভিজ্ঞতা কি? আমি যে মামলায় সাক্ষ্য দিতে গিয়েছিলাম সেটা হচ্ছে ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, আরাফাত, পরশ, তারপরে নিখিল, সাদ্দাম এবং ইনানের মামলা। এবং এই মামলাটির মূল সুরটি হচ্ছে যে গণ অভ্যুত্থানে তো মানবতা বিরোধী অপরাধ হয়েছে, পুলিশ করেছে, আইন শৃঙ্খলা বাহিনী করেছে, কিন্তু তাদের সুপ্রিম কমান্ডার কে ছিলেন? সুপ্রিম কমান্ডার শেখ হাসিনা ছিলেন। এবং আপনি খেয়াল করে দেখবেন 1971 সালের সাথে 24-এর যে মিলটি আমি দেখি, সেটি হচ্ছে 71-এও মিলিশিয়ারা নেমেছিল পাকিস্তানি বাহিনীর সাথে, রাজাকার, আলবদর, আল শামস। 24-এও মিলিশিয়া বাহিনী নেমেছিল, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এবং তাদের হাতে অস্ত্র ছিল। তারা খুন করেছে, তারা ভয়ভীতি দেখিয়েছে, তারা সহিংস আক্রমণ করেছে। আপনি দেখবেন যে ওবায়দুল কাদের বলেছেন ছাত্রলীগই যথেষ্ট। তার পরের দিনই কিন্তু আমরা
ছাত্রীদের উপরে, স্টুডেন্টদের উপরে ছাত্রলীগের আক্রমণ দেখেছি। তার আগের দিন আমরা ক্যাম্পাসে আরাফাত এবং নিখিলকে মহড়া দিতে দেখেছি। এবং আপনি দেখবেন যে অডিও ফাঁস হয়েছে যে কি করে কারফিউ দিয়ে এদেরকে শেষ করে দেওয়া যায়। তার মানে হচ্ছে যে আওয়ামী লীগের যে সংগঠন এবং তাদের যে নেতৃবর্গ এই গণহত্যায়, গণ অভ্যুত্থান দমাতে গিয়ে তাদের সহিংসতা, তাদের দায় কতটা, এই মামলাতে আমি নিজ থেকে 1 বছর আগে সাক্ষ্য দিয়েছি এবং প্রায় 3 ঘন্টা ব্যাপী আমি আমার কথা বলার চেষ্টা করেছি। যেহেতু এটি ঠিক শারীরিক উপস্থিতি এবং শারীরিক গুলিবর্ষণ এই জায়গার থেকে বেশি হচ্ছে যে রাজনীতির চরিত্রটি কী, আওয়ামী লীগের রাজনীতির চরিত্রের মধ্যে কি ফ্যাসিজম আছে কিনা এবং তাদের ডিএনএ কি একদলীয় শাসনের দিকে যায় কিনা, তারা কি ভিন্ন মতকে সহ্য করতে পারেন কিনা, এটি বলতে গিয়ে আমি 72 সাল থেকে, আপনি একটু আগে বলছিলেন যে একই রকমের সুযোগ আমরা 72 সালে পেয়েছিলাম, মুক্তিযুদ্ধের পরে নিশ্চিতভাবে পেয়েছিলাম। আমি তো বলবো আমাদের প্রথম সুযোগ নষ্ট হয়েছে 72 সালে। ওটি করতে গিয়ে তখন আমি দেখতে পেলাম যে 73 সালের জুন মাসে শেখ ফজলুল হক মনি, যিনি শেখ মুজিবুর রহমানের পরে আওয়ামী লীগের নেতৃত্ব নেবেন বলে ধারণা করা হতো, তিনি বলেছিলেন আমি রাজনীতিতে ভায়োলেন্সে বিশ্বাসী, বিচিত্রার সাথে সাক্ষাৎকারে। তো আমি ট্রাইব্যুনালে ওই কপিটি দিয়েছি এবং উনি পরিষ্কার বলেছেন যে তার রাজনীতির চরিত্র বা ধরনটি কী। তার মানে আওয়ামী লীগ 72-75 সময়ে দেখিয়েছে যে তারা কি করে তাদের দলীয় নেতাকর্মীকে, এই যে আজকে আমরা বলছি প্রফেসর ইউনূস বাংলাদেশের শিল্পকে এগোতে দেয়নি, একদমই ঠিক, কিন্তু 72 সালে কি হলো? জাতীয়করণ করা হলো। এই যে উদীয়মান প্রাইভেট সেক্টরকে স্তব্ধ করে লাল বাহিনী, মুজিব বাহিনী, জয় বাংলা বাহিনী, শ্রমিক লীগ এদেরকে বসিয়ে দেওয়া হলো বিভিন্ন জায়গায়। তার মানে আপনি অর্থনীতিকে স্থবির করলেন, তারপরে আপনি একদলীয় শাসন কায়েম করলেন, বাকশাল কায়েম করলেন, আপনি 4টি পত্রিকা রেখে সব পত্রিকা বন্ধ করে দিলেন। এই যে ধীরে ধীরে বাংলাদেশ একটা দমবন্ধ পরিস্থিতি হলো, এই বর্ণনাটি আমি ট্রাইব্যুনালে দিয়েছি। আমি খুব খুশি যে তারা আমার বক্তব্য শুনেছেন ঘণ্টাব্যাপী। ওখানে ডিফেন্স লয়ার ছিলেন যা রাষ্ট্র নিয়োজিত, তারা জেরা করেছেন, তাদের ভিন্নমত। আমি একটি বই লিখেছি বাংলাদেশে রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে প্রায় 30 বছর আগে, মানে এই ঠিক 24-এর আগে, আশেপাশে না। সেই বই থেকে আমি অনেক কিছু তাদেরকে বলার চেষ্টা করেছি 72-75 সময়। অন্যান্য রাজনৈতিক পরিস্থিতি নিয়েও ওই বইতে আছে, কিন্তু যেহেতু এই মামলাটি বিশেষ করে এই 7 জন ব্যক্তির উপরে, আমার বর্ণনা ছিল তার ছায়া কি আমরা দেখতে পেয়েছি কিনা গত 15 বছরে। আমি বলেছি নিশ্চিতভাবে পেয়েছি। 72-75-এ যেরকম মুজিববাদ বলে একটি স্লোগান উঠেছিল, 15 বছরে হাসিনাবাদ বলে সেরকম একটি স্লোগান উঠেছিল। আমি কোনো ব্যক্তিকে, এমনকি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বাকশালের প্রশংসা করতে দেখেছি। তারা বলেছিলেন যে ওই পদ্ধতিটি ভালো ছিল। উনি কোনো একটি নির্বাচনের উদাহরণ দিয়ে বলেছিলেন। তারা একইভাবে অনুগত 1টি বা 2টি দল রেখে সমস্ত দলকে মাঠ থেকে বিতাড়ন করার চেষ্টা করেছেন। তারা গুম খুন আয়নাঘর করে ফ্যাসিজম কায়েম করার চেষ্টা করেছেন এবং সর্বশেষ আপনি দেখবেন যে এই 24 সালে তাদের সেই ফ্যাসিস্ট আচরণটি আমরা পরিষ্কার দেখতে পাই। একটি কথা শুধু বলি, শুধু দলীয় সংগঠনকে না, রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানকে তারা তাদের দলের এজেন্ডার মধ্যে নিয়ে নেন। এটি হচ্ছে আওয়ামী লীগের পরিচিতি ডিএনএর দিক থেকে। তো আমি যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে দেখতে পেলাম, আমার মনে হয়েছে যে আমরা অনেক সময় বাইরে থেকে বলি যে কেন এত ধীর গতি হচ্ছে বিচারে, কিন্তু তারা চেষ্টা করছেন যে যতটা নিরপেক্ষতার সাথে আইন মেনে প্রফেশনালিজমের ভেতর দিয়ে এই বিচারটি করা যায়। কেননা বাইরে দেখা, আমাদের নিজ কানে শোনা কিংবা স্বচক্ষে দেখা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখা আর কোর্টের রুমে সেটিকে প্রমাণ করা, যেমন আমি শুনলাম অনেক আসামি বলছেন বা তাদের নিয়োজিত লয়াররা বলছেন এগুলো সব এআই। এখন তো এমপি ধরা পড়লেও এআই, সবাই প্রথমে এআই এর দোষ দেন। এটার কারণ কি? এর কারণটা হচ্ছে তারা পার পেতে চান, তারা বলতে চান যে এটি বানানো, কিন্তু 2 বছর আগের ঘটনাতে আপনি আর এটি বলে পার পাবেন না। এখন এআই পরীক্ষাগার নাও থাকতে পারে, কিন্তু তারা, আমি যেটা প্রসিকিউটরদের সাথে কথা বললাম, প্রায় 2 দিন যাওয়ার কারণে তাদের অনেকের সাথে আমার কথা হলো, তারা চেষ্টা করছেন পুলিশের যে বিশেষায়িত বিভাগ তাদেরকে এনে এই ভয়েসগুলো টেস্ট করা যায় কিনা। যেমন আমি সালমান রহমান এবং আনিসুল হককেও দেখলাম একটি কোর্টে তারা বসে আছেন। তো তারা নিয়োজিত করেছেন অনেক ভালো ভালো আইনজীবীকে, তারা যেহেতু অর্থবিত্ত রয়েছে,
কিন্তু এটিকে কোর্টে প্রমাণ করতে হবে, আদালতে প্রমাণ করতে হবে যে তাদের অপরাধসমূহ কী। আমি সাক্ষী দিতে গিয়েছিলাম রাজনীতির ধরনটি বলার জন্য, আমি সাক্ষী দিতে গিয়েছিলাম বলতে যে এরকম একটি ফ্যাসিস্ট আচরণের রাজনৈতিক সংগঠন গণতান্ত্রিক রাজনীতির সাথে মানানসই কিনা। কেননা যারা ক্ষমতায় গিয়ে পরের নির্বাচনটি রুদ্ধ করে দেয়, তারপরের নির্বাচনটিকে রুদ্ধ করে দেয়, এমনকি তারপরেরটিকেও, তাহলে তো সে তো গণতান্ত্রিক নর্মসের অংশ না। এবং এরকম শক্তিকে রেখে কি বাংলাদেশ রাজনৈতিকভাবে বিকশিত হতে পারবে কিনা। অনেক ধন্যবাদ। শেষ দিকে আমরা আশরাফ কাউসারের বক্তব্য দিয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি যে এই রাজনীতি দিয়ে কি নতুন রাজনীতির কোনো নতুন রাজনীতির সম্ভাবনা তো এখানে তৈরি হয়েছিল, সেই সম্ভাবনাটা আমরা উদ্দেশ্যমূলকভাবে নষ্ট করেছি। সেই উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্য ওই যে লুটপাট, এটিকে অব্যাহত রাখা, ভিন্ন নামে ভিন্ন আচরণে। মডেল তো একই, যে এক মডেল একই, এবং সেখান থেকে আপনি দেখছেন যে খুব একটা শিক্ষা যে আমরা পাচ্ছি তা না। আমাদের এখানে আগে ফোন করে আপনারা মিডিয়ার সাথে যুক্ত নিউজ করা যেত না, এখন সাইবার অ্যাটাক হচ্ছে। মন্ত্রীর বিরুদ্ধে নিউজ হলে সাইবার অ্যাটাক হচ্ছে এবং সেটিকে করে ফেলা হচ্ছে। সব কিছু গোপালগঞ্জ কেন্দ্রিক, এখন সব কিছু বগুড়া এবং শিবগঞ্জ কেন্দ্রিক। আমি এটা অনেক জায়গায় বলেছি, আপনার বগুড়াতে কেন বিমানবন্দর করতে হবে? সৈয়দপুরে একটা বিমানবন্দর আছে, ঠিক তার পাশের জেলায়। আমি তো সেখানে কোল্ড স্টোরেজ চাই, আমি তো সেখানে ইন্ডাস্ট্রি চাই, যাতে বেকাররা কাজ পায়। কিন্তু বড় প্রকল্প মানে হচ্ছে বড় লাভ। এই যে মনস্তত্ত্ব, এই মনস্তত্ত্ব থেকে আমরা বের হতে পারিনি। আপনি আমার সাথে দেখা হলে সালাম দিচ্ছেন, আমার হাত ধরছেন, আমাকে জড়িয়ে ধরছেন, হ্যাঁ ভালো। কিন্তু আপনার যে কর্মসূচি, আপনার যে পলিটিক্স, সেই পলিটিক্স থেকে আপনাকে দেখাতে হবে যে আমরা এখানে ভিন্ন কিছু, মানুষের কল্যাণ হয় এই ধরনের কিছু আমরা এখানে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। কিন্তু সেটি আমি এখন পর্যন্ত আস্থা রাখার মতন দেখছি না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে শরীফুজ্জামান শরীফ। আশরাফ কাউসার, আপনাকে অনেক ধন্যবাদ। হাতে একেবারেই সময় নেই, অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আপনার বক্তব্য আমরা শুনবো নিশ্চিত। দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি।